সুরিকে তাদের সাথে নিতে পারলো না কেন? তাদের কোনো পরিচয় নেই। এই জিনিসটা পেদির একেবারে মাথায় গেঁথে যায়। ভয়ে গ্রামের সবাই গ্রামের দিকে রওনা দিলেও পেদি মোড় নেয় অন্যদিকে। ওর এই একটা পদক্ষেপ পরবর্তী সময়ে পুরো গ্রামের চেহারাটা বদলে যায়। পেদি চলে আসে পেহেলবানদের আস্তানায়। উনার নাম হচ্ছেন নাইডু। এখানকার সব পেহেলবানদের উনিই প্রশিক্ষণ দেন। জানি নাকি উনি কিন্তু কুস্তি করে গোল্ড মেডেলও পেয়েছেন। পেদিকে উনি ভালো করেই চিনেন। ওই দিন ক্রিকেট খেলায় হারার পরও লোকজন যখন ওকে নিয়ে উল্লাস করছিল, জিনিসটা উনি ওখানে দাঁড়িয়ে উপভোগ করছিলেন। ওই দিন উনি পেদিকে কুস্তি শেখাবনে বলেছিলেন, কিন্তু ওই দিন পেদি একটা মারাত্মক ভুল করে ফেলে। উনাকে বলে দেয়, আমি টাকা ছাড়া কোনো খেলা খেলি না। আর এই জিনিসটা নাইডুর কাছে খুব খারাপ লাগে। এর জন্য পেদিকে প্রথম দিকে উনার পেহেলবানদের দিয়ে ভয় টয় দেখান, যাতে করে পেদি এখান থেকে চলে যায়। তবে পেদি সবকিছু উপেক্ষা করে নাইডুকে বলে, আমি কুস্তি দিয়ে আমার পরিচয় করতে চাই, আমার গ্রামের পরিচয় করতে চাই, আমি গোল্ড মেডেল জিততে চাই উস্তাদ। একটা সময় সব রাগ অভিমান ত্যাগ করে কাকু পেদিকে এখানে থাকতে দেন। কিছুদিন এভাবেই চলে যায়। সবাই যেখানে কুস্তি করছিল, প্রশিক্ষণ নিচ্ছিল, এদিকে পেদি তখন জল ভরছে, গাড়ি থেকে চালের বস্তা নামাচ্ছে। পেহেলবানরাও পেদিকে অনেক ইউজ করে। পেদিকে দিয়ে তাদের শরীর মালিশ করায়, খাবার তৈরি করায়। এই ছেলেটাকে চিনে রাখুন, ভদ্রা, কাকুর টপ শিষ্য। সবাই ধীরে ধীরে পেদিকে কথাও শোনাতে শুরু করে। পাহাড়ি শ্রমিক এসেছে কুস্তি শিখতে, বাপরে কি শখ। পেদি এর জন্য রেগে মেগে গিয়ে কাকুকে বলে, আপনি তো বলেছেন খেলাই আমার পরিচয়, কিন্তু আপনি শুধু আমাকে ফালতু কাজই করিয়ে যাচ্ছেন। এদিকে ভদ্রাও হাসছে। কাকু পেদির কথার কোনো উত্তর না দিয়ে বলেন, শিখবি না চলে যাবি। পেদি রেগে গিয়ে গাড়ি থেকে বস্তাগুলো নামিয়ে ছুঁড়ে ছুঁড়ে ফেলতে থাকে। কাকুকে বলেন, এই জানিস এই বস্তাগুলিতে কি আছে? ফাজলামি করছিস? তোর কাছে মনে হতে পারে আমি তোকে দিয়ে শুধু কাজই করাচ্ছি, কিন্তু জানলে অবাক হবি, এতদিন ধরে তুই যে কাজগুলো করে আসছিস এই সবগুলো ছিল তোর প্রশিক্ষণের একটা অংশ। পেদি কাকুর কথাগুলো শুনে তাক লেগে যায়। ধীরে ধীরে করে কাকু এরপর পেদিকে প্রশিক্ষণ দিয়ে একজন দক্ষ পেহেলবান তৈরি করেন। পেদির প্রত্যেকটা কাজ এতটাই সূক্ষ্ম ছিল, কাকু এখন ভদ্রার থেকেও পেদিকে বেশি গুরুত্ব দিতে শুরু করেন। এর মধ্যেই একদিন ছিল নাইডু আর পাইডাপ্পার কুস্তির ম্যাচ। কাকুর এতটাই পেদির উপর ভরসা তৈরি হয়ে গেছে, যে জায়গায় এতদিন ভদ্রার স্থান ছিল ওই জায়গায় পেদিকে আজ লড়ার জন্য বলেন। পেদি সহ সবাই অবাক, এত বড় মঞ্চে পেদি লড়বে? চারদিকে এতক্ষণে পেদিকে নিয়ে হাসাহাসিও শুরু হয়ে গেছে। পাইডাপ্পা বলে, ভদ্রার সাথে হারলেও আমি যে সমানটুকু পাবো, ওর সাথে জিতলেও কোনো দাম নেই। অনেকেই বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। পেদির এতে ভীষণ রাগ ওঠে। নাইডাপ্পা, শুন, আমি কথাই না কাজ দিয়ে আমার যোগ্যতা আজ প্রমাণ করব। দেখি তোর কোন বাপের মাঝে এত দম আছে যে আমাকে হারিয়ে দেবে। একজনের বুক কাঁপলে দুজনকে পাঠা, আজ প্রমাণ হবে কার জোর কত দূর। পাইডাপ্পা তো মনে মনে অনেক খুশি। যাই হোক, এবার পেদিকে হারিয়ে বিভাগীয় পর্যায়ে যেতে পারবে। এই উত্তম সুযোগ কোনোভাবেই মিস করা যাবে না। ম্যাচ শুরুর আগে পেদি এদের সাথে হাত মিলাতে গেলে এরা হাত মিলানোর বদলে পা দেখিয়ে পেদিকে অপমানিত করে। চারদিকে আজ একটু বেশি উত্তেজনা। এতদিন যেখানে একজন পেহেলবান একজনের সাথে লড়েছে, সেখানে আজ দুইজন পেহেলবান একজন পেহেলবানের সাথে লড়বে। শুরু হয় ম্যাচ। প্রথম দিকে হয়তো পেদি অনেক মার খায়, কিন্তু শেষের দিকে পেদির প্রত্যেকটা মার আর প্রত্যেকটা ঘুষিতে ছিল একটা অন্যরকম ফিলিংস। শালা দুটোরে এমন কেলানি কেলায় সিনগুলো দেখার মতো ছিল রে ভাই। যাই হোক, শেষ পর্যন্ত সবার চোখে ধুলো দিয়ে পেদি ম্যাচটা জিতে যায়। এদিকে ভদ্রাকে রেখে পেদিকে মাঠে নামানোর জন্য নাইডুকে এলাকার মুরব্বীরা অনেক কথা শুনান। ভদ্রা যদি কাল কুস্তিটা লড়তো তো স্ট্রেটে যেত, বিজয়নগরের সুনাম হতো। তাছাড়া একজন খেলোয়াড়ের পেছনে অনেক টাকা ব্যয় করতে হয়, আর পেদির তো কোনো পরিচয়ও নেই। এখন কি করে খেলবে পেদি স্টেটে? এর জন্য অবশ্য একটা রাস্তা খোলা আছে। পেদিকে বিজয়নগরে লুক হয়ে যেতে হবে। এর জন্য ওরা সব ধরনের ব্যবস্থা করবে, কিন্তু পেদি রাজি হবে কিনা এই নিয়ে ছিল নাইডুর ভয়। গ্রামের সবাই এটা ধরে নেয় পেদি রাজি হবে না। সবাই উঠে চলেও যাচ্ছিল, কিন্তু সবার চিন্তা ধারণায় এক বালতি পানি ঢেলে পেদি বলে, আজ থেকে এই পেদি বিজয়নগরের লোক, আর এখন থেকে পেদি বিজয়নগরের হয়েই কুস্তি লড়বে। পেদির গ্রামের লোকজন পেদির কথাগুলো শুনে ভীষণ কষ্ট পায়। ফিরিঙ্গি বলে উঠে, তুই আসলে আস্তমূলে একটা জানোয়ার। আজ গ্রাম বদলিয়েছিস, কিছুদিন আগে খেলা বদলিয়েছিস। ওর যে অবস্থা, প্রয়োজন পড়লে ওর মাকে বদলিয়ে নেওয়া ওর জন্য কোনো ব্যাপারই না। পেদিকে ওরা অনেক অপমান করে। দুঃখে পেদির উপর থুতু দিয়ে চলে যায়। পেদিরও কিছু বলার ছিল না, মাথা নিচু করে সবকিছু সহ্য করে নেয়। ওদিকে পেদির আত্মবিশ্বাস মনোবল দেখে এতদিনে কাকুর মনে ও আলাদা একটা কনফিডেন্স এনে দেয়। উনি পেদিকে এবার স্টেটে না খেলিয়ে সোজা ন্যাশনালে খেলানোর সিদ্ধান্ত নেন। এর জন্য উনি প্রত্যেকটা স্টেটের পেহেলবানদের কাছে একটা নোটিশ পাঠান, যে আমার শিশুকে হারাতে পারবে আমি ওর গ্রামে এসে ওর হাতে পুরস্কার তুলে দেব। বিষয়টা যখন চারদিকে ছড়িয়ে পড়ে, ধীরে ধীরে করে নোটিশটা
নাইডুর পুরনো শত্রু রানাদিয়ার সিসুদিয়ার কাছে খবরটা পৌঁছে রানাদিয়ার তখন প্রতিশোধ নেওয়ার একটা স্কুপ পেয়ে যায়। ঘটনাটা একটু বুঝিয়ে বললে ভালো হবে। আজ থেকে অনেক বছর আগের কথা, যে সময় নাইডু আর রানাদির কুস্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করত। দুজনেই তখনকার সময়ে নিজেদের দিক থেকে দক্ষ পেহেলবান ছিল, কিন্তু একদিন যখন নাইডুর কাছে এক বড় মঞ্চের প্রতিযোগিতায় রানাদির হেরে যায়, তখন রাজ্যের মানুষের কাছে ওকে অনেক অপমানিত হতে হয়, যেটা ও আজ পর্যন্ত ভুলতে পারেনি। প্রতিশোধের আগুন দাউ দাউ করে রানাদিরের শরীরে জ্বলছে। দিন ঘনিয়ে ওই দিন চলেও আসে। আজ থেকে শুরু হয়েছে ন্যাশনাল প্রতিযোগিতা। প্রত্যেকটা স্টেটের পেহেলবানদের সাথে পেদি আর রানাদিরের শিষ্য লড়তে শুরু করে। দুজনেই ছিল যেমন দক্ষ কারিগরের শিষ্য, তেমনি তাদের কাজও ছিল সূক্ষ্ম। খুব সহজেই ওরা প্রতিপক্ষের দলগুলোকে হারিয়ে সেমিফাইনালে উঠে আসে। এবার মুখোমুখি পেদি আর রানাদিরের শিষ্য। শুধু জয় না, এটা হচ্ছে অস্তিত্বের লড়াই, দুই উস্তাদের সম্মানের লড়াই। তবে একটা কথা জানেন নিশ্চয়ই, দুনিয়াতে সবচেয়ে বড় ধোঁকা কিন্তু আপন মানুষগুলোই দেয়। প্রথম দিকে পেদি হয়তো ভালোই পারফর্ম করছিল, কিন্তু রানাদিরের শিষ্য যখন পেদির পায়ে আঘাত করে, পেদি ঠিকমতো দাঁড়াতে পারছিল না, পা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে হাঁটছিল। আর এই সুযোগটা কাজে লাগিয়ে রানাদিরের শিষ্য পেদিকে অনেক মার মারে। পেদি হারতে বসেছে, কিন্তু ওর উস্তাদ যে ওকে অনেক ভরসা করে এখানে পাঠিয়েছেন। আমার পেদি আমার সম্মান ছিনিয়ে আনবে। পেদির পায়ের উপর খুব প্রেসার পড়ছিল, মনে হচ্ছিল পা এক্ষুনি ভেঙে যাবে। তবুও পেদি নিজের সব কষ্ট ভুলে গিয়ে রানাদিরের শিষ্যকে হারিয়ে উস্তাদের সম্মানটা রাখে। কিন্তু এর কিছুক্ষণ পরই পেদি মাটিতে লুটে পড়ে। আজ 3 দিন পর পেদির জ্ঞান এসেছে। ডাক্তার জানান পেদির ডান পায়ের একটা গুরুত্বপূর্ণ নার্ভ পুরো ড্যামেজ হয়ে গেছে। আঘাতের অনেকটা দিন হয়ে গেছে। সময় মতো ট্রিটমেন্ট না করায় ভেতরে ভেতরে প্রেসার পড়ে নার্ভের অনেক ক্ষতি হয়েছে। না চাইতেও বলতে হচ্ছে, আপনি এখন আর ফাইনাল কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবেন না। আপনার কিছুদিন এখন রেস্ট নেওয়া দরকার। কথাটা শুনে পেদি পুরো পাগল হয়ে যায়। পেদি মাটিতে পা রেখে দাঁড়াতে পারছিল না, বারবার পড়ে যাচ্ছিল। ডাক্তারের পায়ে ধরে কান্না করতে শুরু করে। একটা মেচি তো বাকি। পেদি এতটা কষ্ট পায়, এটা আসলে বলে বোঝানোর মতো না। কিন্তু জানেন এই সব কিছুর জন্য দায়ী কে? ভদ্রা। হ্যাঁ, ভদ্রাই। প্রথম থেকেই ও পেদির জয় সহ্য করতে পারতো না। আর এখন ও ন্যাশনাল খেলে জিতে যাবে, তা তো হতে দেওয়া যায় না। ন্যাশনালে যাওয়ার আগের দিন পেদি যখন ভদ্রার কাছে শুভকামনার জন্য যায়, শুভকামনা তো দূরের কথা, পেদি যাতে ম্যাচ জিতে না পারে এর জন্য পেদির পায়ে লোহার পাইপ দিয়ে আঘাত করে। এরপর ওই জায়গায় জুড়ে জুড়ে ঘুষি মেরে পাটা পুরো অচল করে দেয়। আর পরবর্তীতে রানাদিরকে গিয়ে ওই বলে এরকম বিষয়। পেদিকে হারাতে হলে ওর পায়ে হিট করতে হবে, আর যেমনটা দেখেছেন আপনারা। তবে এত সহজে পেদি তো হাল ছেড়ে দেওয়ার ছেলে না। আর যাই হোক, ওর এখন একটা পরিচয় আছে, সিলভার মেডেলও আছে। সরকারি যদিও চাকরি পেয়েছে, কিন্তু অত সরকারি চাকরির জন্য এসব করেনি। গ্রামের মানুষের সুখ দুঃখ, গ্রামের একটা পরিচয়ের জন্য ও মাঠে নেমেছে। গ্রামে ফিরে যত টাকা এই কম্পিটিশনে পেয়েছিল, সব টাকা বিজয়নগরের মুরব্বীর হাতে তুলে দেয়। গ্রামের বকেয়া সব টাকা আর ওর পেছনেও ওরা যত টাকা খরচ করেছিল সব পরিশোধ করে আবার চলে আসে শহরে। জীবন বাঁচানোর জন্য এখন আখের রস বিক্রি করে নিজের পেট চালায়। থাকার জন্য ছিল না ঘর। এই মেশিনের নিচেই দিনের পর দিন রোদ বৃষ্টি সবকিছু উপেক্ষা করে থাকতো। সকাল হলে তাড়াতাড়ি উঠে রেলমন্ত্রীর অফিসের বাইরে গ্রামের কাগজটা নিয়ে সবার মতো করে দাঁড়িয়ে থাকে। কিন্তু দিনের পর দিন যায়, রেলমন্ত্রী তাদের দিকে চোখ তুলেও তাকান না। একদিন সাহস করে ভেতরে ঢুকে মন্ত্রীর গাড়ির চাকা দুটো উপরে তুলে দাঁড়িয়ে থাকে। এর জন্য হয়তো পুলিশ ওকে অনেক মারধর করে। তবে আর যাই হোক, কাকুর সাথে ওর একটা কথা বলার সুযোগ হয়ে যায়। পেদি ওর এমন কাজের জন্য কাকুর কাছে ক্ষমা চেয়ে নেয়। আপনার সাথে দেখা করার জন্য এছাড়া আমার কাছে আর কোনো অপশন ছিল না। পেদি কাকুকে সবকিছু খুলে বলে। একটিবার গ্রামে যদি ট্রেন দাঁড় করানোর ব্যবস্থা করে দিতেন, গ্রামের সাথে সাথে আমরাও এক নতুন গ্রামীণ জীবনের যাত্রা শুরু করতে পারতাম। কাকু পেদিকে ওদের গ্রাম ওর পরিচয় কি জিজ্ঞেস করলে পেদি কোনো কিছুরই ঠিকঠাক মতো উত্তর দিতে পারছিল না। সেমিফাইনালে জিতে পেদি হয়তো সিলভার মেডেল পেয়েছিল, কিন্তু কাকুর কথাবার্তায় পেদি বুঝতে পারে তার এই জিত সরকারের কাছে কোনো ভ্যালুই প্রোভাইড করে না। পেদি মন খারাপ করে বাইরে চলে আসে। হয়তো ও হেরে যাবে। নিরাশ হয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এদিকে পায়ের উপর বেশি প্রেসার দেওয়ায় আর ঠিকঠাক মতো ট্রিটমেন্ট না করায় দিনে দিনে পাটাও অকেজো হয়ে পড়ছিল। এখন জুতাটাও পরতে ব্যথায় কাতরাতে হয়। চারদিকে যখন আশার আলো নিভে যায়, তখন পরিশ্রম এসে দরজায় কড়া দেয়। তুই লড় আমার সাথে, আমি সময় মতো এর পর্যাপ্ত প্রতিদান দেব। পেদি দেখে কিছু প্যারালাইজ পিরিয়ান ছেলে মাঠে দৌড়চ্ছে। এটা দেখে পেদির মনে আবার আশার আলো জেগে ওঠে। হ্যাঁ, আপনি যেটা মনে মনে চিন্তা করছেন, পেদি এখন এটাই করতে যাচ্ছে। সব সমস্যার মূল হলো এই পা। এই পায়ের জন্যই তো ও গোল্ড মেডেল জিততে পারলো না। নিজের অস্তিত্ব, নিজের গ্রামের পরিচয় পুরো বিশ্বের কাছে তুলে ধরার জন্য পেদি নেয় এমন এক সিদ্ধান্ত, ট্রেনে উঠে পা বের করে দাঁড়িয়ে থাকে। একটা সময় খাম্বার সাথে ধাক্কা লেগে পাটা শরীর থেকে আলাদা হয়ে যায়। ব্যথায় পেদি কাতরাতে শুরু করে, কিন্তু ও হাল ছাড়েনি। পারবেন তো এভাবে নিজের জেদ আর আত্মবিশ্বাসের উপর এরকম
এরকম অটল থাকতে? জানেন এরপর পেদি কোন খেলা চুজ করে? হ্যাঁ, দৌড়। অ্যাথলেটিক্স বেল্ট পরে দিনের পর দিন মাথার গাম পায়ে ফেলে দৌড়ের প্রশিক্ষণ নেয়। পেদি এবার সম্পূর্ণ প্রস্তুত। মাঠে ঢুকে চারদিকে দর্শকের হই হুল্লোড় শুনে পেদি পুরো বিস্মিত। এবারও পারবে তো ওর স্বপ্নটা জয় করতে? আজ পুরো বিশ্ব ওর দৌড় দেখবে। পেদি আজ সরাসরি ইন্টারন্যাশনাল দৌড়ে অংশগ্রহণ করেছে। প্রত্যেকটা দেশ থেকে পেদির মতো প্যারালাইস্পিরিয়ান ছেলেরা দৌড়ে অংশগ্রহণ করেছে। কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে প্রতিযোগিতা। সবাই নিজেদের মনোবল আর আত্মবিশ্বাসের কথা মাথায় রেখে দীর্ঘ এক লম্বা নিঃশ্বাস নেয়। পেদিও এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে। এই তো একটুখানি পথ, এই পথকে জয় করলেই তো হারিয়ে যাওয়া সবকিছু ফিরে আসবে। তো রেফারির গুলি শুরু হইয়া গেল বুলি। সবাই নিজেদের সর্বোচ্চটা দিয়ে জিতার জন্য দৌড়চ্ছে। কে হবে আজকের হিরো? যাই হোক, শেষমেশ দৃঢ় মনোভাব আর নিজের জেদে অটল থাকায় পেদি ফার্স্ট হয়ে যায়। সব লাঞ্ছনা বাঞ্ছনা শেষ করে এবার নতুন গন্তব্যের দিকে এগোনোর পালা। এদিকে যে মানুষগুলো একদিন পেদিকে তুচ্ছ পাহাড়ি বলে অপমান করত, আজ তারাও পেদির জিদ দেখে হাততালি দিয়ে বাহাবা জানাচ্ছে। নিজের মধ্যে যত দ্বন্দ্ব ছিল সবকিছু ভুলে গিয়ে সবাই এক হয়ে যায়। হ্যাঁ, এটাই বাস্তব। মানুষ আপনার পরিশ্রমটা কখনোই দেখবে না, দেখবে শুধু আপনার সফলতা। চারদিকে পেদিকে নিয়ে হই হুল্লোড়ে বিস্মিত। পুরস্কার নেওয়ার সময় আসলে পেদি হাত জোর করে বলে, আমার এটা লাগবে না স্যার। আঙুল দিয়ে মাইক্রোফোনটা দেখিয়ে বলে, আমার ওটা চাই স্যার। সবাই নিস্তব্ধ। কি হইল এটা? কাকু মাইক্রোফোনটা পেদির হাতে তুলে দিলে পেদি মাইক্রোফোনটা ধরে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে। আহ, কি শান্তি। আঙুল থেকে আংটিটা খুলে ওর নাকে লাগায়, যেটা ছিল ওর গ্রামের পরিচয় বহনের একটা অলংকার। পা ছাড়া আমি আজ এতদূর এসেছি কি নিজের সম্মান আর পরিচয় বানানোর জন্য? না স্যার, আমি এখানে এসেছি আমার গ্রামের রাস্তা পুরো দেশকে দেখানোর জন্য। আমাদের গ্রামে হেঁটে যাওয়ার কোনো রাস্তা নেই। গ্রামের জন্য কোনো কিছু চাইলে গ্রাম ছেড়ে দেওয়ার জন্য বলে এই সরকারি লোক। সরকার না জানি আজ কোথায় এসে পৌঁছেছে, চাঁদকেও স্পর্শ করে এসেছে। কিন্তু কই, আমাদের এই ছোট্ট গ্রামের খবর তো তাদের কাছে নেই। শুধু আমাদের গ্রাম না, এই দেশে এরকম 18,000 গ্রাম আছে যাদের না আছে কোনো তথ্য, না আছে কোনো পরিচয়। এই দেশে পশু পাখিরও যে সম্মানটা আছে, এই সম্মানটুকুও আমাদের নেই। ওই দিন যখন জিজ্ঞেস করা হলো সুরির লাশের সাথে আমাদের কি সম্পর্ক, ওই দিন ও শুধু সুরির পরিচয় আঘাত করেনি, আঘাত করেছে আমাদের অস্তিত্বে, আঘাত করেছে আমাদের আত্মসম্মানে। শুনেছি দেশ স্বাধীন হওয়ার আগে ইংরেজদের প্রস্রাবে ধরলে হালকা হওয়ার জন্য যেখানে যেখানে ট্রেন দাঁড় করাতো ওখানেই স্টেশন মিলে যেত। তাহলে কি ইংরেজদের প্রস্রাবের থেকেও সস্তা আমাদের চোখের জল? এই সরকারি ট্রেন যদি একটা মিনিটের জন্য আমাদের গ্রামে দাঁড়াতো, আমাদের একটা পরিচয় তৈরি হয়ে যেত। যারা বলে না আমাদের গ্রাম চিনে না, এই কথাটা বলার আর সুযোগ পেত না। পুরো দেশ আমার গ্রামকে চিনত। আপনাদের মনে হচ্ছে আমি খেলেছি? না, আমি যুদ্ধ করেছি। যাকে আপনারা ইন্ডিয়ান বলছেন, ওই পেদির গ্রামকে তো একটা পরিচয় দিন। আমাদের পরিচয়ই আমাদের আত্মসম্মান, আমার পরিচয়ই আমার গোল্ড মেডেল। সবাই পেদির কথাগুলো শুনে পেদিকে হাততালি দিয়ে বাহাবা জানায়। সিন এরপর আসে কিছুদিন পর। গ্রামের সবাই জড়ো হয়ে রেল লাইনের পাশে এসে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর সিটি বাজিয়ে চলে যাওয়ার ট্রেন এসে আজ প্রথম তাদের গ্রামে এসে থামে। ট্রেনের ভেতর থেকে বেরিয়ে আসে পেদি। গ্রামের মুরব্বী থেকে শুরু করে গ্রামের প্রত্যেকটা লোক হাত জড়ো করে পেদিকে অভিনন্দন জানায়। খুশিতে এরপর সবাই স্টেশন উদ্বোধন করে। যদিও সরকার থেকে স্টেশনের নাম পেদি হিসেবে সেনশন করা হয়, কিন্তু পরবর্তীতে পেদি এর নাম রাখে আপ্পল ভালসা স্টেশন। স্টেশন শুরু হওয়ার ফলে গ্রামের পুরো চিত্রই বদলে যায়। গ্রামের বাচ্চারা স্কুলে যাওয়ার সুযোগ পায়, ফিরে পেয়েছে গ্রামের লোকজন তাদের মৌলিক অধিকার। চিকিৎসা থেকে শুরু করে ভোটদান, কোনো কিছুরই বাদ পড়েনি। পেদি হয়তো একটা নাম, কিন্তু কি না করলো আপনার আমার আন্দাজের বাইরে। পেদির গ্রাম এখন বলতে পারেন স্বর্গের এক রাজ্য। একটা জিনিস ডাউট এখনো হয়তো রয়ে গেছে, আচিয়ামা মাঝখান থেকে কোথায় চলে গেল? আসলে এই মুভিটায় আচিয়ামার টপিক গুলো না থাকলেও চলতো, তাই আমি আচিয়ামাকে নিয়ে বেশি কথা বলিনি। মুভির একটা কমন ডায়লগ দিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর তো পাবো না এই জন্ম। তো কেমন লাগলো আমাদের আজকের এই এক্সপ্লেনেশন? ফটাফট কমেন্টে জানিয়ে দিন তো।